হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস। এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসে তোমাদের স্বাগত। তোমরা রিসেন্টলি যদি দেখো তাহলে কম্পিটিটিভ ফিল্ডে, বিশেষ করে স্পেসিফিকলি আমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি, তাহলে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের কথা আমরা শুনছি, সেই রিক্রুটমেন্ট কিন্তু যারা চাকরি প্রার্থী তাদের ভেতরে একটা ঝড় তুলেছে। তো আজকে যদি দেখো তাহলে আজকে আমাদের মেন ফোকাস বা কোর ফোকাস কিন্তু এই পঞ্চায়েত এবং পঞ্চায়েত রিলেটেড জিনিসই থাকে। তো যদি পঞ্চায়েত রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশনের ব্যাপার তুমি ভেবে থাকো, তাহলে অ্যাকচুয়ালি যদি দেখো এবিসি একাডেমি কিন্তু পঞ্চায়েত রিলেটেড কোর্স একটা খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। তোমরা যদি এই কোর্সের ব্যাপারে কোনো রকম কোয়ারিজ করতে চাও, কোনো রকম কিছু জানতে চাও, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবিসি একাডেমি 9474586670 নাম্বার। এছাড়া পঞ্চায়েতের যে সমস্ত নোটিফিকেশন এবং নোটিফিকেশন সমস্ত ডিটেলস যদি দেখো, তাহলে অলরেডি কিন্তু আমাদের একাডেমির চন্দ্রদীপ স্যার সেই ভিডিও কিন্তু তোমাদের জন্য ইউটিউবে পাবলিশ করে রেখেছেন। তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওস কিন্তু একাডেমির চ্যানেলে গিয়ে তোমরা ওয়াচ করতে পারো। সেখানে কমপ্লিট ডিটেলস, সিলেবাস, স্ট্রাকচার, সঙ্গে যদি দেখো স্যালারি, পে স্কেল, কি ধরনের জবের কোয়ালিফিকেশন থাকবে, সমস্ত কিছু কিন্তু সেখানে ডিটেলসে দেওয়া আছে। তো এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস, এবিসি একাডেমি যদি দেখো তাহলে তোমাদের কম্পিটিটিভ ফিল্ডে সমস্ত রকম হেল্প করে থাকে, পঞ্চায়েত শুধু না। এছাড়াও যদি দেখো কম্পিটিটিভ ফিল্ডে পিএসসি এবং ইউপিএসসি রিলেটেড যে কোনো কম্পিটিটিভ ফিল্ডে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে হেল্প পাবে। আমাদের দুটো ব্যাচ চলে মেনলি, অ্যাডভান্স কোর্স অ্যান্ড ফাউন্ডেশন কোর্স। অ্যাডভান্স কোর্স আমাদের কনসেপচুয়াল স্টাডিজ অ্যান্ড হায়ার লেভেল গভর্নমেন্ট এক্সামসগুলোকে মাথায় রেখে আমাদের অপারেটেড হয়। অ্যান্ড ফাউন্ডেশন কোর্স যদি দেখো তাহলে কম্বাইন্ড কোর্সের জন্য আমরা কিন্তু এই ব্যাচটা রেখেছি। এই ব্যাচটার জন্য যদি তোমরা কোনো কোয়ারিজ চাও তাহলে নিচের লেখা নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে তোমাদের জন্য যে ক্লাসটা আমি নিয়ে আসছি, সেই ক্লাসটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট হবে। অ্যাকচুয়ালি যদি দেখি তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আজকের ক্লাসটা তোমাদের তিনটে ডাইরেকশনে বা তিনটে ডাইমেনশনে তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। প্রথম, আমি তোমাদেরকে আজকে যে ক্লাসে কন্টেন্ট আমি প্রোভাইড করব, সেই কন্টেন্ট থেকে এটুকু গ্যারেন্টি দিতে পারি যে তোমরা যে আগামী পরীক্ষা পঞ্চায়েতে দেবে, সেই পরীক্ষায় তোমরা 100% কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পাবে। সেকেন্ড, থাকবেই। সেকেন্ড যে পয়েন্ট আমি বলবো যে আজকে যে ক্লাসটা থাকবে, সেই ক্লাসটা কি করবে, তুমি যে পরীক্ষায় বসতে চলেছো পঞ্চায়েত, তার অ্যাকচুয়ালি অরিজিনেশন কিভাবে হয়েছিল তার পুরো কনসেপ্ট কিন্তু তোমার আজকে ক্লিয়ার হয়ে যাবে। থার্ড, যে অ্যাকচুয়ালি পঞ্চায়েতের স্ট্রাকচার, যেটা নিয়ে প্রত্যেকের কনফিউশন থাকে, অনেকেরই কনফিউশন আছে, আজকে কিন্তু তোমার সেই স্ট্রাকচার তো ক্লিয়ার হবেই, সঙ্গে আমাদের ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কিন্তু তুমি আজকে নতুনভাবে জানবে। তো চলো দেরি না করে আজকে ক্লাস স্টার্ট করি এবং সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষ এবং আমাদের পঞ্চায়েতি সিস্টেমকে একটু ডিটেলসে জানার চেষ্টা করি। তো আমাদের ভারতবর্ষকে যখন আমরা স্টাডি করি, তো ভারতবর্ষকে আমরা স্টাডি যখন করি তখন ভারতবর্ষে কিছু ডাইমেনশন আমরা পাই। কি ডাইমেনশন? সব থেকে ফার্স্টে যদি ভারতবর্ষকে আমরা দেখি তাহলে ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। সব থেকে বড় ডেমোক্রেসি হিসাবে আমরা এটা দেখতে পাই। প্রচুর পপুলেশন, হিউজ পপুলেশন আছে এবং ভারতবর্ষের গভর্নমেন্ট স্ট্রাকচার বা ভারতবর্ষের সরকার যেভাবে প্রসিডিওরে চলে, সেই স্ট্রাকচারকে যদি আমরা ফলো করি তাহলে দেখবো ভারতবর্ষের যে গভর্নমেন্ট স্ট্রাকচার বা সরকারি স্ট্রাকচার আছে সেটা হচ্ছে কোয়াসি ফেডারেল। এবার এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এই কোয়াসি ফেডারেল শব্দটার মিনিং কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়াসি ফেডারেল? দেখো, কোয়াসি ফেডারেল যদি দেখো, এখানে দুটো টার্মকে কিন্তু অ্যাডিশন করা হয়েছে, কোয়াসি অ্যান্ড ফেডারেল। তো এই দুটো টার্মকে বুঝতে গেলে তোমাদেরকে ফেডারেল টার্মটার সঙ্গে একটু পরিচিত হতে হবে এবং ফেডারেল স্ট্রাকচার যদি তোমাদের প্রপারলি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পঞ্চায়েতের স্ট্রাকচার বোঝা খুবই ডিফিকাল্ট হবে। তাহলে চলো ছোট্ট করে আমরা দেখি ফেডারেল স্ট্রাকচার এবং সঙ্গে ফেডারেল স্ট্রাকচার সতর্ক পড়ার সাথে সাথে আমরা আজকে কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করবো আমাদের পঞ্চায়েতি রাজ স্ট্রাকচার, সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটি এবং তাদের অরিজিন সমস্ত ডিটেলসে জানবো। তাহলে প্রথম প্রশ্ন যেটা এখান থেকে আসছে যে হোয়াট ইজ ফেডারেল স্ট্রাকচার? ভারতবর্ষ যে গভর্নমেন্ট স্ট্রাকচার ফর্ম করে ফেডারেল স্ট্রাকচার, সেটা অ্যাকচুয়ালি কি? ভারতবর্ষকে আমরা যদি দেখি, ভারতবর্ষ ইজ এ কম্বিনেশন অফ 28 স্টেট এবং 8 ইউনিয়ন টেরিটরি। ভারতবর্ষ কিছু ইউনিয়ন টেরিটরি এবং স্টেটস নিয়ে কম্বাইন করে আছে। ফেডারেল স্ট্রাকচার তখনই বলা হবে যখন একটা জায়গায় দুটো সরকার কোএক্সিস্ট করবে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। এই যে বললাম ভারতবর্ষ কি, ভারতবর্ষ অনেকগুলো রাজ্যের সমন্বয়। তো গোটা ভারতবর্ষ একটা দেশ, সঙ্গে যদি দেখি ভারতবর্ষ একটা 28টা রাজ্যেরও দেশ। তাহলে এইভাবে যদি দেখি দুটো সত্তা কিন্তু ভারতবর্ষে আছে, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার, এবং প্রত্যেকটা ছোট ছোট যে রাজ্য তাদের নিজস্ব সত্তা বা তাদের নিজস্ব সরকার, দ্যাট ইজ স্টেট গভর্নমেন্ট। যখন এই দুটো গভর্নমেন্ট প্যারালালি এক্সিস্ট করবে এবং কেন্দ্র সরকার তার ক্ষমতার ভেতর থেকে কিছুটা শেয়ার করবে বা ইকুয়ালি শেয়ার করবে স্টেট গভর্নমেন্টের সাথে, তখন সেই ধরনের স্ট্রাকচারকে আমরা বলে থাকি ফেডারেল স্ট্রাকচার। যেমন এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দেখো, তাহলে ধরো দুই বন্ধু একটা বাড়িতে রুম রেন্ট নিয়ে আছে, তাদের ভেতর ডিসিশন কি হলো? তাদের ভেতর ডিসিশন হলো যে ঘর মুছবে একজন, বাসন মাজবে একজন। দেখো, তারা কিন্তু তাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে দুজন ডিস্ট্রিবিউট করে নিল, তারা কাজগুলোকে পার্ট বাই পার্ট করে নিল এবং দুজনে একসাথে একই রুমে কোএক্সিস্ট করলো। তেমনি যদি দেখো ভারতবর্ষের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নিজেদের ভেতর এইরকমই কাজগুলো এবং ক্ষমতাগুলোকে ডিস্ট্রিবিউট করে নিয়েছে বা ডিভাইড করে নিয়েছে।
আমাদের কনস্টিটিউশন কিন্তু এই ব্যাপারে ভারতবর্ষ সরকারকে বা ভারতের গভর্নমেন্টকে কিন্তু বিশাল হেল্প করছে। কিভাবে হেল্প করেছে? কনস্টিটিউশন যখন তৈরি করা হয় তখনই কিন্তু আমাদের ভারতবর্ষের এই ইন্ডিয়ার বা কেন্দ্র সরকারের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে 3টে পার্টে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, যাতে পরবর্তীকালে রাজ্য এবং কেন্দ্রের ভেতর কোনো রকম সংঘাত না থাকে। কি ভাগে ভাগ করা হয়েছে? তো ভারতবর্ষের পাওয়ারকে বা ক্ষমতাকে যদি দেখো তাহলে 3টে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ফার্স্ট স্টেট লিস্ট, সেকেন্ড হচ্ছে ইউনিয়ন লিস্ট, অ্যান্ড থার্ড হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো এই লিস্টগুলো কি, যে যে ক্ষমতা এবং কাজগুলো স্টেট গভর্নমেন্টের দ্বারা অপারেট হবে সেখানে সেইগুলোকে একটা লিস্টে করা হয় এবং সেটাকে নাম দেওয়া হয় স্টেট লিস্ট। ইউনিয়ন গভর্নমেন্টের যে কাজ আছে, ক্ষমতা আছে, সেটাকে একটা লিস্টে করা হয়, দ্যাট ইজ ইউনিয়ন লিস্ট। এবং দুজনে মিলে যে কাজগুলো একসাথে কন্ডাক্টেড করবে দ্যাট ইজ কনকারেন্ট লিস্ট হিসেবে কনসিডার করা হয়। এবং এই যে ডিভিশন অফ পাওয়ার, এই ডিভিশন অফ পাওয়ারটা যদি দেখি তাহলে আমাদের কত নম্বর পাওয়ার আছে যদি দেখো, তাহলে আমাদের ফেডারেল স্ট্রাকচার শিডিউলে কিন্তু মেনশন আছে, দ্যাট ইজ আওয়ার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। এবং এই ক্ষমতার যে বিভাজন আছে সেই ক্ষমতার বিভাজনের ভিত্তিতে যদি দেখো স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন রকম পলিসিস এবং ল তৈরি করে এবং সেই ল গুলোকে ইমপ্লিমেন্ট করতে থাকে। মানে যেমন ধরো, যদি সাপোজ ধরে নিই আমি XYZ এই টপিকটা বা এই ক্ষমতাটা রাজ্য সরকারের অধীনে থাকে, তাহলে রাজ্য সরকারই শুধু পারবে এই রিলেটেড ল এবং রুলস অ্যান্ড রেগুলেশনস বানাতে। তেমনি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস কেন্দ্র সরকার বানাতে পারবে, যেটা স্টেট গভর্নমেন্ট পারবে না। এক্সাম্পল যদি দেখি ডিফেন্স রিলেটেড যদি সমস্ত রকম পারচেজ পলিসিস কিন্তু কেন্দ্র সরকার নির্ধারিত করতে পারবে, স্টেট গভর্নমেন্ট পারে। উল্টো দিকে পুলিশের ব্যবস্থা যদি দেখো তাহলে স্টেট গভর্নমেন্টের ক্ষমতা আনার পরে স্টেট গভর্নমেন্ট এই রিলেটেড পলিসিস বানাতে পারবে, কেন্দ্র সরকার নয়। আবার কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে দুটো সরকারই কিন্তু একসাথে কোএক্সিস্ট করবে এবং তারা কিন্তু প্যারালালি থেকে দুটো সরকারই একজন আরেকজনকে হেল্প করবে এবং সেই কাজটা সম্পন্ন করবে। তাহলে এই লিস্টের কাজটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখি আমাদের ভারতবর্ষ চালানোর ক্ষমতাটা মেনলি দুটো জায়গায় ডিভাইডেড আছে, ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের। এতদূর আশা করি ক্লিয়ার হলো ফেডারেল স্ট্রাকচার। এবার আসছে হচ্ছে কোয়াসি শব্দটার মানে কি, যে স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন গভর্নমেন্টের ভিতরে যে ক্ষমতার ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশনে আমাদের ভারতবর্ষকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কেন্দ্র সরকারের কাছে একটু বেশি প্রাধান্য দেওয়া আছে, কেন্দ্র সরকারকে একটু বেশি অধিক ক্ষমতা দেওয়া আছে। সেই জন্য আমাদের এখানকার যে ফেডারেল স্ট্রাকচার আছে সেই ফেডারেল স্ট্রাকচারকে বলি ফেডারেল স্ট্রাকচার, কিন্তু এখানে ইউনিয়ন গভর্নমেন্ট একটু পাওয়ারফুল দেন স্টেট গভর্নমেন্ট এবং সেই জন্য আমরা এটাকে কোয়াসি ফেডারেল স্ট্রাকচার হিসেবে কনসিডার করে থাকি। তো আশা করি এই ফেডারেল স্ট্রাকচার তোমাদের ক্লিয়ার হলো। তো ফেডারেল স্ট্রাকচার ক্লিয়ার হওয়ার পর যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ফেডারেল স্ট্রাকচারটাকে আমি কি বললাম, কিছু রুলস আছে যেটা ইউনিয়ন গভর্নমেন্ট তৈরি করবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটা স্টেট গভর্নমেন্ট তৈরি করবে। তো এই স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করার জন্য নিজেদের লেজিসলেচার বা অ্যাসেম্বলিজ রেখেছে যেখানে সেই রুলস অ্যান্ড রেগুলেশন প্রসেস হয়। যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য যদি দেখি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে লেজিসলেচার তাকে বলা হয় পার্লামেন্ট বা ইউনিয়ন লেজিসলেচার। উল্টো দিকে আবার স্টেট গভর্নমেন্টকে যদি আমরা কনসিডার করি তাহলে স্টেট গভর্নমেন্টের যে নিয়ম কানুন তৈরি হয় সেটাকে আমরা বলি স্টেট লেজিসলেচার। আচ্ছা, এবার রুলস আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা রুলস এন্ড রেগুলেশন তৈরি করবে এবং পার্লামেন্টে গিয়ে বসবে তারা সাধারণ মানুষের কাছ থেকে কি আসবে, ইলেক্টেড হয়ে আসবে এবং তারা পার্লামেন্টে বসবে এবং তাদেরকে আমরা বলবো এমপি। এবং তারাই কি করবে, কেন্দ্র সরকারের সমস্ত রকম পলিসিস গুলো নির্ধারণ করবে এবং ল মেকিং করবে। এবার এই এমপি শব্দটার জন্ম কোথা থেকে এসছে, মেম্বার যারা পার্লামেন্টে গিয়ে বসছে মানে মেম্বার অফ পার্লামেন্ট, এবং সেখান থেকে টার্মটা আসছে এমপি। উল্টো দিকে কিছু মেম্বার্স আছে যারা রাজ্যের লোকেদের কাছ থেকে তারা কি করবে, তারা নির্বাচিত হবে এবং স্টেট গভর্নমেন্টের হয়ে কি করবে, রুলস এন্ড রেগুলেশনস এন্ড পলিসিস বানাবে। তাদেরকে আমরা বললাম এমএলএ, মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে যারা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার। তাহলে ক্লিয়ার হলো। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখি ভারতবর্ষে এখন তাহলে কিভাবে অপারেটেড হচ্ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপিরা কি করছিল, রুলস এন্ড রেগুলেশনস বানাচ্ছিল এবং স্টেট গভর্নমেন্টের এমএলএরা কিন্তু রুলস এন্ড রেগুলেশনস বানাচ্ছিল। কিন্তু এখানে একটা প্রবলেম দেখা গেল। কি প্রবলেম দেখা গেল, যে এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের নিচে 1990-র আগে ভারতবর্ষের এই স্টেট গভর্নমেন্টের নিচে হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশন এক্সিস্ট করলো, যাদের কাছে কিন্তু কোনো অপরচুনিটি থাকলো না সরকারকে তাদের প্রবলেম গুলোকে জানাবা। কেন কি, ভারতবর্ষের বেশিরভাগ পপুলেশন যদি দেখি তো রুরাল পপুলেশন হওয়ার জন্য ইউনিয়ন গভর্নমেন্ট এবং তার নিচে স্টেট গভর্নমেন্টের নিচে একটা হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশন, মানে হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশন থাকলো, যে পপুলেশনের কাছে অ্যাকচুয়ালি কোনো রিপ্রেজেন্টেটিভ থাকলো না, যাদের মাধ্যমে যদি দেখো তারা কোনো প্রবলেম সরকারকে জানাতে পারবে। এটা কিন্তু খুব জেনুইন প্রবলেম ছিল। এক্সাম্পল আমি বলে দিচ্ছি, ধরো সাপোজ তুমি আজকের যুগে কনসিডার করো যে তোমাদের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এই সমস্ত কিচ্ছু নাই, তাহলে অ্যাকচুয়ালি তোমার কাছে সব থেকে লাস্ট গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ কে থাকবে, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের এমএলএ থাকবে। তো একটা এমএলএর আন্ডারে নাই করে ধরো 100 ভিলেজেস আছে, 100 ভিলেজ আছে, তার ভেতর সাপোজ মনে করো আমি এ নামক একটা ভিলেজে আমি থাকি এবং সেই ভিলেজের একটা রোড কনস্ট্রাক্ট করতে হবে, রাস্তা খুব খারাপ হয়ে গেছে।
তো এই রাস্তা খারাপ হয়ে গেছে, এই প্রবলেমটা আমি জানাবো কাকে? আমাকে কিছু করতে হলে জানাতে হবে এমএলএ। তো বলো এই 100টা গ্রামের এই একটা লোকের পক্ষে এমএলএ এর কাছে পৌঁছানো কতটা ডিফিকাল্ট হবে? তাহলে ভোট দিচ্ছি আমি ডেমোক্রেসির জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ডেমোক্রেসিতে আমার যে ডেভেলপমেন্ট এবং যে ফেসিলিটিস পাওয়া দরকার সেটা কিন্তু আমি এখান থেকে অ্যাচিভ করতে পারছি। তো এটা ছিল এই সিস্টেমের একটা মেজর প্রবলেম। এবং সেখানে কোনো ফর্মাল এমন কোনো প্রসেস ছিল না যাতে সাধারণ মানুষ কিন্তু তার প্রবলেমস গুলো গভর্নমেন্টের কাছে পৌঁছাতে পারে। এবং এই জিনিসটাই ছিল হচ্ছে অ্যাকচুয়ালি বার্থের কারণ, জন্মের কারণ লোকাল সেলফ গভর্নমেন্ট। কারণ এই যে আবার প্রবলেম, আমার গ্রামের একটা রাস্তা লাগবে, এটা কার প্রবলেম? আমার প্রবলেম। আমার কেমন প্রবলেম? লোকাল প্রবলেম। কেন কি আমার এই রাস্তাটার সাথে কিন্তু স্টেটের বাকি অন্যান্য জায়গার কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই। তো এই প্রবলেমটা আমার লোকাল প্রবলেম। তাহলে এই লোকাল প্রবলেমকে সলভ করার জন্য এমন কোন অথরিটি দরকার যে লোকাল লেভেলে থেকে এই জিনিসটাকে সলভ করতে পারে। এবং সেখানেই আমাদের জন্ম হলো লোকাল সেলফ গভর্নমেন্ট। তো সরকার কি করলো? সরকার ডিসাইড করলো এই নিচের তলার যে লোকগুলো এতদিন পর্যন্ত ডেমোক্রেসি থেকে বঞ্চিত আছে তাদেরকে একটা স্ট্রাকচার প্রোভাইড করা হবে। কেমন স্ট্রাকচার প্রোভাইড করা হবে? রিপ্রেজেন্টেটিভস এর স্ট্রাকচার প্রোভাইড করা হবে। এবং তারা কি করবে? তারা তাদের সমস্ত প্রবলেমগুলোকে সলভ করবে এবং তাদের একটা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টকে এস্টাবলিশ করবে। অ্যান্ড সেই সিস্টেমটারই নাম দেওয়া হলো লোকাল সেলফ গভর্নমেন্ট। তাহলে দেখো, আমরা প্রথমে যখন ফার্স্ট স্লাইড করছিলাম তখন আমরা বলেছিলাম যে আমাদের এই যে পঞ্চায়েত এন্ড মিউনিসিপ্যালিটি সিস্টেম, সেই মিউনিসিপ্যালিটি সিস্টেমটাকে আমরা কি বলে থাকি? লোকাল সেলফ গভর্নমেন্ট। তাহলে এখন বুঝতে পারছো কেন এই সিস্টেমটাকে লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হলো? কারণ কি এটা লোকাল প্রবলেমস গুলো সলভ করার জন্য মেনলি এটাকে কিন্তু জেনারেট করা হয়েছে। এবং এই লোকাল প্রবলেমস গুলোকে সলভ করতে গিয়ে দেখা গেল লোকাল প্রবলেমস, রাস্তাঘাট তো শুধু আর গ্রামে দরকার নয়, শহরেও দরকার আছে। তাহলে দেখা গেল যে একটা রাজ্যের ভেতর বহু এমন ডিস্ট্রিক্ট আছে, এই ডিস্ট্রিক্ট ডেভেলপ হয়ে গেছে, মডার্নাইজ হয়ে গেছে, আরবান সিটিতে কনভার্ট হয়ে গেছে। আবার এমন বহু এরিয়া পড়ে আছে, বহু ডিস্ট্রিক্ট আছে যেগুলো রুরাল এরিয়াতে এখনো পর্যন্ত আছে, তাদের ডেভেলপমেন্ট হয়নি, এখনো অ্যাগ্রো মডেলের উপর তারা চলে। তো এক্ষেত্রে সরকার কি করলো? সরকার ডিসাইড করলো এই দুটো সিস্টেমকে দুটো পার্টে ডিস্ট্রিবিউট করে দেওয়া। একটা হচ্ছে রুরাল এরিয়ার জন্য আর একটা হচ্ছে আরবান এরিয়ার জন্য। রুরাল এরিয়ার জন্য তৈরি করা হলো পঞ্চায়েত অ্যান্ড আরবান এরিয়ার জন্য তৈরি করা হলো মিউনিসিপ্যালিটিস। তো দ্যাট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। এবারে এই স্ট্রাকচারের জন্ম কিভাবে হলো, এই স্ট্রাকচারটা এলো কিভাবে বা এর অরিজিনেশন কিভাবে হলো, এটা কিন্তু একটা মডেল। বহু অ্যানসিয়েন্ট পিরিয়ড থেকে যদি দেখো আমাদের গ্রাম সভা সমিতি এগুলোর মেনশন তো আছেই, কিন্তু আমরা যে বর্তমান স্ট্রাকচার করছি সেটাকে আমরা মডার্ন লোকাল সেলফ গভর্নমেন্ট বলছি। এই মডার্ন লোকাল সেলফ গভর্নমেন্ট যদি দেখো এর অরিজিনেশন কিভাবে হলো এটা যদি দেখতে চাই তাহলে আমাদের একটু ইতিহাসে যেতে হবে এবং সেখানে আমাদের ব্রিটিশ পিরিয়ডে কিছু জিনিস বা কিছু ইভেন্টসকে দেখতে হবে। এবং এই জিনিসটা যদি দেখো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই জিনিসটাকে মার্ক করে রাখো। তোমাদের আগামী পরীক্ষায় কিন্তু এই যে পেজটা দেখছো এই পেজটা থেকে কিছু না কিছু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। যেমন আমরা ব্রিটিশ পিরিয়ডে যদি দেখো তো এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের আসতে পারে যে আমরা কোন সময়ে ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত বা লোকাল সেলফ গভর্নমেন্টের এক্সিস্টেন্স আমরা লক্ষ্য করি। তো এখানে তোমাদের কোশ্চেন যদি আসে এরকম, তাহলে প্রথম উত্তর হবে যে ভারতবর্ষে যদি আমরা প্রথম লক্ষ্য করি তাহলে 1688 1688 প্রথম আরো লোকাল সেলফ গভর্নমেন্টের এক্সিস্টেন্স পাই এবং কার আন্ডারে? ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এটা এস্টাবলিশ হয়। এবং ভারতবর্ষকে আমরা যদি লক্ষ্য করি ব্রিটিশদের সর্বপ্রথম উন্নত ডেভেলপ সিটি হিসেবে আমরা ম্যাড্রাসকে আমরা জেনে থাকি। তারপর আস্তে আস্তে যদি দেখি বোম্বে এবং পরবর্তীকালে বেঙ্গল ডেভেলপ হয়। তো 1688 খ্রিস্টাব্দে ব্রিটিশরা যখন এসে ম্যাড্রাসে এস্টাবলিশ হয় তো ম্যাড্রাস সিটিটাকে প্রপারলি অ্যাডমিনিস্ট্রেট করার জন্য তারা প্রথম ভারতবর্ষে মিউনিসিপ্যালিটির বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এস্টাবলিশমেন্ট করে এবং সেই এস্টাবলিশমেন্ট করার জন্য তারা একটা চার্টার বা অ্যাক্টের ইউজ করে, দ্যাট ইজ রয়্যাল চার্টার 1688। তো এখানে প্রথম তোমাদের যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন কোথায় এস্টাবলিশ হয়েছিল? দ্যাট ইজ ম্যাড্রাস। সেকেন্ড, কোন অ্যাক্টের মাধ্যমে এটার এস্টাবলিশমেন্ট হয়েছিল? দ্যাট ইজ রয়্যাল চার্টার 1688। পরবর্তীকালে ম্যাড্রাসের পর যদি দেখি মুম্বাই এবং মুম্বাইয়ের পর বেঙ্গল, এই দুটো জায়গাতেও ব্রিটিশরা নিজের আধিপত্য বিস্তার করা এবং মডার্নাইজেশনের সাথে সাথে সেই জায়গাগুলোকে অ্যাডমিনিস্ট্রেট করার জন্য কিন্তু মিউনিসিপ্যালিটির এস্টাবলিশমেন্ট করে। এবং এখানে তোমাদের জন্য এইটা তো খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, এস্টাবলিশমেন্ট অফ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেটা হচ্ছে 1727। এবং তার এক বছর আগে যদি দেখো তাহলে মুম্বাইয়ের কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেভেলপমেন্ট হয়, দ্যাট ইজ বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন 1726। এই তিনটে মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং তাদের এস্টাবলিশমেন্ট ডেট তোমরা মনে রাখো, এটা কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। তার ভেতর স্পেসিফিকলি যারা পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এস্টাবলিশমেন্ট ডেট বা ইয়ার তো খুবই ইম্পর্টেন্ট। তো বেসিক যদি দেখো তাহলে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা আরবান এরিয়ায় যে লোকাল সেলফ গভর্নমেন্ট আছে সেই লোকাল সেলফ গভর্নমেন্টের প্রথম আমরা এক্সাম্পল পেয়ে গেলাম ম্যাড্রাস। এবার
এই মডেলটাকে ফার্দার ডেভেলপ করা হয় ইন 1870 কার আন্ডারে? লর্ড মায়োর আন্ডার। তিনি একটা প্ল্যানিং করেন ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশনের, এবং ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন করার জন্য এবং ভারতবর্ষের রুরাল এরিয়াগুলোকে তিনি অ্যাডমিনিস্ট্রেট করার জন্য একটা পলিসি নিয়ে আসেন, বা পলিসি বলতে পারে, অ্যাক্ট বলতে পারে। সেই অ্যাক্টটা কি? সেই অ্যাক্টটা ছিল হচ্ছে বেঙ্গল ভিলেজ চৌকিদার অ্যাক্ট। এবং সেই চৌকিদার অ্যাক্টে তিনি কি করেন? তিনি বাংলার বেশ কতগুলো ভিলেজকে এক জায়গায় একত্রিত করেন, এবং সেই ভিলেজগুলোকে একত্রিত করে সেই জায়গাটার নাম দিয়ে দেন ডিস্ট্রিক্ট। তাহলে কি হলো? একটা ডিস্ট্রিক্ট অনেকগুলো ছোট ছোট ভিলেজ নিয়ে তৈরি হলো একটা ডিস্ট্রিক্ট। এবং এই ডিস্ট্রিক্টের হেড বা তত্ত্বাবধানে কাকে রাখেন? তত্ত্বাবধানে রেখে দেওয়া হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবার এই পুরো এরিয়াটার কমপ্লিট অথরিটেরিয়ান এবং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য রেসপন্সিবল কে হয়ে গেল? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাওয়ার এবং অথরিটি দেওয়া হয় যাতে তিনি এই জায়গাটাকে অ্যাডমিনিস্ট্রেট করতে পারেন। তার জন্য তিনি একটা পোস্টের অ্যাপয়েন্টমেন্ট করতে, একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন, এবং সেই পোস্টটার নাম দেওয়া হয় হচ্ছে চৌকিদার। এই চৌকিদারের কাজ কি ছিল? চৌকিদারের কাজ ছিল এই লোকাল এরিয়াগুলোতে সমস্ত রকম প্রবলেমস, বিভিন্ন রকম ক্রাইমস, রাতে পেট্রোলিং করা, যে কোনো রকম প্রবলেম যেটা পুলিশকে ইনফর্ম করতে হবে, প্রোটেকশন, এছাড়া বাকি সমস্ত রকম অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড ওয়ার্কস কিন্তু চৌকিদাররা করত। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে এই চৌকিদারদের পেমেন্ট কে করবে? ব্রিটিশ গভর্নমেন্ট না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট? তো ডিসাইড করা হলো এই চৌকিদাররা গ্রামে যে এই লোকাল লেভেলে অ্যাডমিনিস্ট্রেশন করছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এই পঞ্চায়েতে যারা লোকগুলো থাকছে তাদের উপর ট্যাক্স বসানো হবে, এবং যে ট্যাক্স কালেকশন হবে সেই ট্যাক্স কালেকশন থেকে চৌকিদারদের উপর, চৌকিদারদের সমস্ত স্যালারিগুলো কিন্তু পে করা হবে। এবং এই সিস্টেমটাকে নাম দেওয়া হলো বেঙ্গল চৌকিদার সিস্টেম, এবং এটার এস্টাবলিশমেন্ট হলো 1870। পরবর্তীকালে এই মডেলটা ফার্দার ডেভেলপ করা হয়। ফার্দার ডেভেলপ করা হয় কিভাবে? দেখো, কোন মডেল ছিল? অলরেডি পঞ্চায়েতের ক্রিয়েশন হয়ে গেছে, কিন্তু তার উপরে কিছু ক্রিয়েশন হয়নি, শুধুমাত্র ডিস্ট্রিক্ট হয়ে আছে। তো এই মডেলটাকে ফার্দার ডেভেলপ করলেন কে? ফার্দার ডেভেলপ করলেন রিপন। রিপন এসে কি করলেন? যে পঞ্চায়েত এবং তার অনেকগুলো পঞ্চায়েত, সেগুলোকে নিয়ে যে ডিস্ট্রিক্ট ছিল তার মাঝখানে তিনি আরেকটা ব্লক গঠন করলেন, দ্যাট ইজ লোকাল বোর্ডস। তাহলে এখন স্ট্রাকচার কেমন হলো? এখন স্ট্রাকচার হলো সব থেকে উপরে থাকলো ডিস্ট্রিক্ট বোর্ড, তার নিচে চলে এলো লোকাল বোর্ডস, এবং তার নিচে অনেকগুলো ভিলেজ নিয়ে তৈরি হলো হচ্ছে পঞ্চায়েত। তাহলে এইভাবে ডিস্ট্রিবিউশন হলো। ডিস্ট্রিক্ট সেটা হয়ে গেল অ্যাপেক্স বোর্ড, দ্যাট ইজ মেজর ডিস্ট্রিক্ট হয়ে গেল, সব থেকে বড় এরিয়া বা সেকশন হলো। তার সে একটা ডিস্ট্রিক্ট কি নিয়ে তৈরি? ছোট ছোট লোকাল বোর্ডস নিয়ে তৈরি। আবার প্রত্যেকটা লোকাল বোর্ড যদি দেখি কিছু মাল্টিপল ভিলেজেস নিয়ে তৈরি। তাহলে এইভাবে ডিস্ট্রিবিউশন হলো। সব থেকে ফার্স্টে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট কতগুলো বোর্ডস নিয়ে তৈরি, প্রত্যেকটা বোর্ডস আবার যদি দেখি কিছু পঞ্চায়েত নিয়ে তৈরি। তো এই লোকাল বোর্ডসই যদি দেখো তাহলে বর্তমানে এটাই কিন্তু যদি দেখো মডার্ন ডে ব্লক হিসাবে কনসিডার হয়। তখনকার সময় এটাকে তালুক বা তহসিল নাম দিয়ে তোমরা জানবে। আজকেও যদি দেখো তাহলে বাংলায় কিন্তু এই তালুক শব্দটার নাম কিন্তু বহুবারই ইউজ হয়। তাহলে এইবার দেখো এই যে স্ট্রাকচারটা পেলাম, এই স্ট্রাকচারটা আমাদের খানিকটা বর্তমান যুগের স্ট্রাকচারের মতো, বা মডার্ন যে পঞ্চায়েতি স্ট্রাকচার সেই পঞ্চায়েতি স্ট্রাকচারের মতো। তো এই পঞ্চায়েতি স্ট্রাকচারটা কার মাথা থেকে বেরোলো? অ্যাকচুয়ালি যদি দেখি লর্ড রিপন। তো সেই জন্য লর্ড রিপনকে আমরা বলে থাকি, লর্ড রিপনকে কনসিডার করা হয়ে থাকে ফাদার অফ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষের লোকাল সেলফ গভর্নমেন্টের যে বর্তমান স্ট্রাকচার আছে তার ফাদার হিসেবে কনসিডার করা হয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও যদি দেখো বারবার পরীক্ষায় এসেছে এবং আগামী দিনেও আসবে। পরবর্তীকালে যদি আমরা দেখি তাহলে এই যে ডিস্ট্রিবিউশন অফ স্ট্রাকচার রিপনের, সেই স্ট্রাকচারটাকে কিন্তু পরবর্তীকালে আরো দুটো কমিশনের দ্বারা কিন্তু এটাকে সাপোর্ট করা হয়, দ্যাট ইজ মডেলিমেন্টারি রিফর্মস 1909, তার দ্বারা সাপোর্ট করা হয়। এবং তার আগে যদি দেখি তাহলে রয়্যাল কমিশন অন ডিসেন্ট্রালাইজেশন, এটার দ্বারাও কিন্তু এই মডেলটাকে কিন্তু সমর্থন জানানো হয়, এবং আরো বেশি করে থেকে ফাইন্যান্সিয়াল অ্যান্ড পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, পলিটিক্যাল স্বাধীনতা যার কিন্তু কথা বলা হয়। তো এই কন্ডিশনে ভারত, এটা যদি দেখি এই কন্ডিশনটা চলছে হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার আগে, ব্রিটিশ পিরিয়ডে চলছে। 1946-এ ভারতবর্ষ নিজের কনস্টিটিউশন লেখার অধিকার পেল, এবং সঙ্গে সঙ্গে আমরা কি করলাম? কনস্টিটিউশন লেখা স্টার্ট করলাম। এবং সেই কনস্টিটিউশন লেখা আমাদের এন্ড হলো কবে? 1949-এ আমাদের কনস্টিটিউশন লেখা শেষ হলো, এবং আমরা 1950-তে সেই কনস্টিটিউশনকে কিন্তু সংবিধানকে অ্যাডপ্ট করলাম। এবার ভারতবর্ষ যখন সংবিধানকে অ্যাডপ্ট করছে 1950, তখন ভারতবর্ষের কন্ডিশন কেমন? ভারতবর্ষ কি তখন আজকের মতো স্ট্রাকচার পেয়ে গেছে? না, নতুন নতুন স্টেট এখনো জয়েন হয়ে চলেছে। নতুন নতুন স্টেট কিন্তু তখনও জয়েন হয়ে চলেছে। 1950-র পরেও বহু স্টেট কিন্তু জয়েন হয়েছে, এবং বলতে পারো যে মাল্টিপল স্টেট ছিল। আজকের স্ট্রাকচারের সাথে তার কিন্তু অনেক ডিফারেন্স ছিল। পরবর্তীকালে ফজল আলীর নেতৃত্বে কিন্তু সেই স্টেটগুলোকে রিঅর্গানাইজ করা হয়, এবং ল্যাঙ্গুয়েজ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে কিন্তু তাদেরকে সাজানো হয় নতুন করে, এবং তারপরে আমরা পাই স্টেট এবং টেরিটরিজের কনসেপ্ট কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই টাইমে 1950 টাইমে কিন্তু সরকারের পক্ষে পঞ্চায়েতি স্ট্রাকচার কেমন হবে, তারা কি ব্রিটিশ মডেলটাই রাখবে না নতুন কোনো পঞ্চায়েতি স্ট্রাকচার নিয়ে আসবে, সেটা কিন্তু ভারত সরকারের পক্ষে কনস্টিটিউশন লেখার টাইমে কিন্তু পসিবল ছিল না, বা যারা কনস্টিটিউশন লিখেছিল তাদের পক্ষে পসিবল ছিল না। তো তারা কি করলো?
তারা বললো আজ না হোক কাল তো আমাকে পঞ্চায়েতি স্ট্রাকচারকে লিখতেই হবে। তো সেই জন্য তারা কি করলো, ফাইনালাইজ করলো না স্ট্রাকচার, কিন্তু কনস্টিটিউশন একটা জায়গা রেখে গেল, দ্যাট ইজ পার্ট 9 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে একটা জায়গা রেখে গেল পঞ্চায়েতি স্ট্রাকচার, কিন্তু সেই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকলো। পরবর্তীকালে সরকারের উপর নির্ধারিত সরকারের উপর দায়িত্ব দেওয়া গেল যে যেমন যেমন তারা স্ট্রাকচারকে ডেভেলপ করবে সেই জিনিসটা কিন্তু কনস্টিটিউশনে এই পার্ট 9-এ মেনশন হয়ে যায়। ঠিক এছাড়াও সরকারকে এই জিনিসটা পঞ্চায়েতে রাজ বা পঞ্চায়েতে ইনস্টিটিউশনগুলোকে এস্টাবলিশ করার জন্য আরো এক জায়গায় ডাইরেক্টিভ দিয়ে যাওয়া হলো। কোথায় ডাইরেক্টিভ দিয়ে যাওয়া হলো? দ্যাট ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সেখানে আর্টিকেল নাম্বার 40 যদি দেখি, তাহলে আর্টিকেল নাম্বার 40 কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতকে রিঅর্গানাইজ করার কথা বা গ্রাম পঞ্চায়েতকে এস্টাবলিশ করার কথা কিন্তু বলে। এবার এই ডিপিএসপি কে আমরা যদি ভালো করে দেখি বা ডিপিএসপি কে যদি আমরা ভালো করে জানি, তাহলে দেখবো ডিপিএসপি ইজ নাথিং বাট এ কম্বিনেশন অফ 3 মেজর কোর প্রিন্সিপালস, গান্ধীয়ান প্রিন্সিপালস, গান্ধীজির যে আইডিওলজিস বা অবজারভেশন সেইগুলোকে যদি আমরা প্রিন্সিপাল আকারে নিই, তাহলে সেই প্রিন্সিপালের ভেতর থেকে কিছু ইম্পর্টেন্ট প্রিন্সিপাল যেগুলো রুরাল ডেভেলপমেন্টকে মেনলি ফোকাস করে চলে, সেগুলো হচ্ছে ডিপিএসপি তে জায়গা পায়। এখানে দেখো আমি আর্টিকেলগুলো মেনশন করে দিয়েছি, আর্টিকেল 40, 43, 43B, 46, 47, এগুলো সবই গান্ধীয়ান প্রিন্সিপালসের উপর। কিছু প্রিন্সিপালস আমরা জওহরলাল নেহরুর কাছ থেকে নিয়েছি, সেটাকে নেহরুভিয়ান প্রিন্সিপাল বা সোশ্যালিস্ট প্রিন্সিপাল বলি। আর কিছু প্রিন্সিপালস বলতে পারো যে লিবারেল প্রিন্সিপাল হিসেবে কনসিডার করা হয়, যেমন ইউসিসি, এই সমস্ত জিনিস। তো গান্ধীয়ান যে প্রিন্সিপাল ছিল, যেটা রুরাল ডেভেলপমেন্টের কনসেপ্টে ছিল, সেই রুরাল ডেভেলপমেন্টের কনসেপ্টে আর্টিকেল 40 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও তোমাদের পরীক্ষায় আসবে যে ডিপিএসপির কত নম্বর আর্টিকেল পঞ্চায়েত রাজের কথা বলে, দ্যাট ইজ আর্টিকেল 40। সেখানে গান্ধীয়ান প্রিন্সিপালের ভেতর প্রথম বলা হলো যে আমাদের প্রত্যেকটা স্টেটের উচিত আজ না হোক কাল তাদের রাজ্যে পঞ্চায়েতি লেভেল স্ট্রাকচারকে রিঅর্গানাইজ করা বা সেটাকে অর্গানাইজ করা, সেটাকে ঠিক করা। এবং এই জিনিসটা যদি দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের পঞ্চায়েতি রাজ স্ট্রাকচারকে এস্টাবলিশ করতে হেল্প করেছে। তো এখানে গান্ধীজিকে যে প্রিন্সিপালস আছে, সেই প্রিন্সিপালসে বলা হলো যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন প্রতিটা গ্রামের জন্য বা প্রতিটা স্টেটের জন্য কেন ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি দেখি, তাহলে আমাদের প্রত্যেকটা স্টেট বা প্রত্যেকটা স্টেটই যদি আমি ধরি, তাহলে মেজরিটি অফ সেকশন কিন্তু রুরাল এরিয়াজের ভেতর পড়ে। এবং রুরাল এরিয়াসে যদি দেখো ডেমোক্রেসি এস্টাবলিশ না হয়, তাহলে গোটা ভারতবর্ষে কিন্তু প্রপারলি ডেমোক্রেসি এস্টাবলিশমেন্ট হওয়া সম্ভব না। বা রুরাল এরিয়ার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে গোটা দেশের ওভারঅল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট পসিবল। তো তিনি বললেন যে প্রত্যেকটা গ্রামকে প্রপারলি কি করতে হবে, ডেভেলপ করার জন্য অপরচুনিটি দিতে হবে। কিভাবে অপরচুনিটি দিতে হবে? প্রথম কথা, সরকার তার ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করবে। কিছু ক্ষমতা সে লোয়ার লেভেল বা রুরাল লেভেল বা লোকাল লেভেলে ট্রান্সফার করবে, যাতে তারা নিজেদের ডেভেলপমেন্ট পারপাসে ওয়ার্ক করতে পারে, কিছু ডিসিশন নিতে পারে। দ্যাট ইজ দ্য ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এর এক্সাম্পল আমি বলে দিচ্ছি কিভাবে এটাকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে। এক্সাম্পল হিসাবে যদি দেখো, ফার্স্টে আমরা জানি যে আমাদের গোটা ভারতবর্ষ একটা ইউনিয়ন, সেই ইউনিয়ন কি 28টা স্টেট নিয়ে তৈরি হয়েছে। তাহলে যদি দেখো, কেন্দ্র সরকারের পাওয়ার কিন্তু ডিসেন্ট্রালাইজ হয়ে গেল ইন 28 স্টেটস। তারপর প্রত্যেকটা স্টেট যদি দেখো আবার ডিস্ট্রিক্টে ডিভাইডেড আছে, তাহলে স্টেটের যে পাওয়ারটা আছে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে ডিভাইডেড আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আবার যদি দেখি কিছু ব্লকে ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে এটা দেখো আবার ডিসেন্ট্রালাইজ হলো ইন ব্লকস। প্রত্যেকটা ব্লক যদি দেখো আবার ভিলেজে ডিস্ট্রিবিউট আছে, তাহলে যদি দেখো মাল্টিপল ভিলেজ নিয়ে ব্লকস তৈরি হচ্ছে, তাহলে আবার সেটা মাল্টিপল ভিলেজে ডিস্ট্রিবিউট হয়ে গেল। তাহলে এইভাবে যদি দেখো, তাহলে কেন্দ্র সরকার যে পাওয়ার সেটা আস্তে আস্তে কিন্তু ডাইভার্জ করে যাচ্ছে, মানে ডিসেন্ট্রালাইজ হচ্ছে। তো বলা হলো যে ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন না হলেও কিন্তু সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়াস পসিবল না। সেকেন্ড, যখনই ডিসেন্ট্রালাইজেশন হবে তখনই প্রত্যেকটা গ্রাম কিন্তু সেলফ রুলিং এর একটা অপরচুনিটি পাবে, মানে নিজেই নিজেকে শাসন করার, নিজেকে ঠিক করার, নিজেকে অ্যাডমিনিস্ট্রেট করার একটা অপরচুনিটি পাবে। যখন সেটা দেওয়া হবে তখনই কিন্তু একটা গ্রাম প্রপারলি ডেভেলপ করার একটা অপরচুনিটি পাবে। নেক্সট কি বলা হলো, পার্টিসিপেটিভ গভর্নেন্স এখানে আমরা পাবো। পার্টিসিপেটিভ গভর্নেন্স মানে একটু আগে আমরা যখন দেখছিলাম যে আমার বাড়ির সামনে যে রাস্তাটা তৈরি হবে, সেই রাস্তাটা কার কাছে আমি বললে সেই রাস্তাটা কমপ্লিট হবে বা তৈরি হবে, সেটার অপরচুনিটি পাচ্ছিলাম না। এবার আমি পেলাম। এবার আমি সেই গ্রামের প্রধানের কাছে বা গ্রামের মেম্বারের কাছে যাবো, সে তার কাছ থেকে সে ব্লকে যাবে, ব্লক থেকে সেটা ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্ট থেকে সেটা স্টেট গভর্নমেন্টের কাছে যাবে, মানে আপার গভর্নমেন্টের কাছে যাচ্ছে। তাহলে এবার আমি একটা অপরচুনিটি পেলাম, যে অপরচুনিটিটা আমি কিন্তু আমার মতামতকে সামনে জানাতে পারি। তাহলে এই বলা হলো যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনই কিন্তু এমন একটা ব্রিজ হিসাবে কাজ করবে, যেটা এই সমস্ত লোকগুলো, যেগুলো লোয়ার লেভেলের লোক দীর্ঘদিন ডেমোক্রেটিক স্ট্রাকচার থেকে দূরে ছিল বা প্রপারলি তারা ডেমোক্রেসিতে পার্টিসিপেট করতে পারছিল না, গভর্নেন্সে পার্টিসিপেট করতে পারছিল না, তারা এবার একটা রাস্তা পেল সেই কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করা। তাহলে এটা কিন্তু ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত এসেনশিয়াল ছিল। তো বলা হলো এই এতগুলো কারণের জন্য
পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, বা বলতে পারো একসাথে আমরা যদি বলি লোকাল সেলফ গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন রুরাল এরিয়াস অ্যান্ড আরবান এরিয়াস। এটা কিন্তু সবাই এক কথায় স্বীকার করে। এবার ভারত সরকার যখন বুঝতে পারলো যে হ্যাঁ সত্যি আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট এসেনশিয়াল, তখন আমরা ভাবনা চিন্তা শুরু করলাম যে আমরা কি ব্রিটিশ মডেলটাকে নেব, না নতুন ভাবে আমাদের দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি আলাদাভাবে মডেল সেট করব। তো 1957 থেকে যদি দেখি তাহলে আমরা সেই মডেলস নিয়ে ভাবা শুরু করলাম, এবং 1957 থেকে পরপর যদি দেখি 86 পর্যন্ত আমরা মাল্টিপল মডেলস আমরা নিয়ে এসেছি। প্রত্যেকটা মডেল থেকে কিছু পজিটিভ কিছু নেগেটিভস বেরিয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা পজিটিভ এলিমেন্টস গুলো এক জায়গায় নিয়েছি, এবং ফাইনালি আমাদের পঞ্চায়েতি রাজ স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো এই যে ইনস্টিটিউশন, এই যে কমিশন গুলোর কথা আমরা পড়বো, যারা বিভিন্ন রকম ভাবে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে বা ইনফ্রাস্ট্রাকচারের রেকমেন্ডেশন দিয়ে গেছে, সেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই এসেন্সিয়াল হবে। যতগুলো আমরা কমিশনের কথা করিয়ে দেবো, আশা করি কোনো জায়গায় এতগুলো কমিশন এইভাবে ডিটেলসে কিন্তু তোমরা পাবে না। তো খুব ভালো করে এই জায়গাটা দেখে রাখো, এই জায়গাটা কিন্তু খুবই এসেন্সিয়াল, এবং এই সেকশনটা থেকে কিন্তু পরীক্ষায় যারা কোশ্চেন সেট করে তাদের একটা টেন্ডেন্সি থাকে কোশ্চেন এখান থেকে কিন্তু করার। তো চলো দেখে নিই কোন কোন কমিশন কি কিভাবে এসেছে। তো 1957-এ সর্বপ্রথম যে কমিশনটা তৈরি করা হয়, সেই কমিশনটা অ্যাকচুয়ালি বলবন্ত রায় মেহতার আন্ডারে ফর্ম করা হয়েছিল, বা তিনি হেড ছিলেন, এবং সেই জন্য সেই কমিশনটার নাম দেওয়া হয় বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি কিছু রেকমেন্ডেশন দেয়। কি রেকমেন্ডেশন দিয়েছিল? সব থেকে ফার্স্টে তিনি ব্রিটিশ মডেলের সিমিলার মডেলকে রেকমেন্ড করেন। কি বলেন? যে আমাদের ভারতবর্ষে যে লোকাল লেভেলে রুরাল লেভেলে যে লোকাল সেলফ গভর্নমেন্ট এস্টাবলিশ হবে, সেই এস্টাবলিশমেন্টটা তিনি নাম দেন পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। এবং পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে অ্যাকচুয়ালি ক্ষমতাটা যে ভাগাভাগি হবে বা ডিসেন্ট্রালাইজ হবে, সেই ডিসেন্ট্রালাইজ হওয়ার জন্য তিনি তিনটে স্টেপের কথা বলেন। কিভাবে তিনটে স্টেপের কথা বলে? একটু আগে যেটা আমরা বলছিলাম, সর্বোচ্চ বডি হবে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট তৈরি হবে মাল্টিপল ব্লকস নিয়ে, প্রত্যেকটা ব্লক সভা তৈরি হবে মাল্টিপল ভিলেজেস নিয়ে। তাহলে এখানে যদি দেখো স্টেট গভর্নমেন্টের পরে আরো কতগুলো লেয়ার তৈরি হলো, স্টেট গভর্নমেন্টের পরে আরো তিনটে লেয়ার তৈরি হলো, ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর হচ্ছে ভিলেজ। এই মডেলটাকে আমরা বললাম কত টায়ার, এখানে কত টায়ার আছে, এখানে যদি দেখো তিনটে টায়ার আছে। তো দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ 3 টায়ার সিস্টেম অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, এটাকে ত্রিস্তরীয় স্ট্রাকচার। এবার বলা হলো এই যে ডিস্ট্রিক্টে যে বডিটা হবে, সেই ডিস্ট্রিক্ট বডিটার নাম হবে, ডিস্ট্রিক্ট লেভেল বডিটার নাম হবে জেলা পরিষদ। ব্লক লেভেল যে বডিটা হবে, সেই ব্লক লেভেল বডিটার নাম হবে পঞ্চায়েত সমিতি, অ্যান্ড ভিলেজ লেভেল যে বডিটা হবে, সেই বডিটার নাম হবে গ্রাম পঞ্চায়েত। তাহলে এই যে তিনটে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন পেলাম, কি কি পেলাম? ডিস্ট্রিক্ট লেভেলে পেলাম জেলা পরিষদ, পঞ্চায়েত ব্লক লেভেলে পেলাম পঞ্চায়েত সমিতি, অ্যান্ড ভিলেজ লেভেলে হবে গ্রাম পঞ্চায়েত। এই যে স্ট্রাকচারটা পেলাম এবং স্ট্রাকচার অফ ইনস্টিটিউশন পেলাম, দ্যাট স্ট্রাকচার ইজ কনসিডার্ড অ্যাজ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। এটাকে আমরা বলি পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। এবার তিনি বললেন যে এই যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন আছে, এর মেম্বাররা আসবে কিভাবে? এর মেম্বাররা আসবে থ্রু ইলেকশন। কেমন ইলেকশন? তিনি যেটা রেকমেন্ডেশন করলেন, সেই রেকমেন্ডেশনে জেলা পরিষদ অ্যান্ড পঞ্চায়েত সমিতি এর ইলেকশন হবে ইনডাইরেক্ট, অ্যান্ড ভিলেজ লেভেলে একদম বা গ্রাম পঞ্চায়েত লেভেলে যে ইলেকশন হবে সেটা হবে ডাইরেক্ট ইলেকশন। এবং ইলেকশনের টেনিয়র কত হবে? টেনিয়র হবে প্রতি 5 বছর অন্তর অন্তর রেগুলার ইলেকশনের মাধ্যমে হবে। এছাড়া তিনি আরেকটা রেকমেন্ডেশন কি দিলেন, যে ইনিশিয়াল ক্ষেত্রে প্রত্যেকটা লোকাল সেলফ গভর্নমেন্টকে দাঁড়ানোর জন্য বা নিজের পায়ে প্রপারলি এস্টাবলিশ হওয়ার জন্য কিছুদিন সময় এবং তাকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে করতে হবে, যাতে প্রতিটা পঞ্চায়েত কিছুদিন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পায় এবং নিজেকে এস্টাবলিশ করতে এবং প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার তৈরি করতে সে সফল হয়। তো দ্যাট ইজ দ্য রেকমেন্ডেশন অফ বলবন্ত রায় মেহতা কমিটি। তাহলে বলবন্ত রায় মেহতা কমিটির মেজর রেকমেন্ডেশন কি? প্রথম রেকমেন্ডেশনে ছিল এই যে 3 টায়ার স্ট্রাকচার, যেখানে ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি, অ্যান্ড ভিলেজ লেভেলে গ্রাম পঞ্চায়েতের এস্টাবলিশমেন্ট করা হবে। আর তিনি প্রথম বলে গেলেন যে প্রতি 5 বছর অন্তর অন্তর রেগুলার ইলেকশন কিন্তু এখানে হবে। এবার এই মডেলটাকে যদি দেখো, এই মডেলটা বলবন্ত রায় কমিটি রেকমেন্ড করলেন। এই রেকমেন্ডেশন যদি দেখো, এই রেকমেন্ডেশন একজনের দ্বারা অ্যাডপ্টেড হলো, দ্যাট ইজ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি? সেই মুহূর্তে যদি দেখো 1952-তে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে এস্টাবলিশ করাই হয়েছিল। এর একটাই কারণ ছিল যে ভারতবর্ষের যে ইকোনমিক কন্ডিশন, ব্রিটিশরা ভারতবর্ষে যে ইকোনমিক কন্ডিশন করে গেছিল, সেই ইকোনমিক কন্ডিশন থেকে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ভারতকে রিকভার করার জন্য ভারতের র্যাপিড গ্রোথ দরকার ছিল। সেই র্যাপিড ইকোনমিক গ্রোথের জন্য এবং প্ল্যান্ড পলিসিস, কিভাবে প্ল্যান্ড মাফিক পলিসিকে ইমপ্লিমেন্ট করা যায় এবং কিভাবে পলিসিসগুলোকে ইমপ্লিমেন্ট করলে সব থেকে বেস্ট গ্রোথ পাওয়া যাবে, তার জন্য একটা কমিশন বা কমিটি তৈরি করা হয়, বলতে পারো দ্যাট ইজ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটাকে তৈরি করা হয় 1952 এবং
এই কমিশন যদি দেখো 1958-এ বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশন কিন্তু অ্যাকসেপ্ট করে, এবং পাইলট প্রজেক্ট হিসাবে যদি দেখো সেটাকে প্রথমবারের জন্য 1959 2 অক্টোবর ইমপ্লিমেন্ট করা হয়। কোথায়? রাজস্থানের একটা গ্রাম, দ্যাট ইজ নাগৌর ডিস্ট্রিক্ট। তো এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন আসবে যে ভারতবর্ষের প্রথম 3 টায়ার মডেল যে পঞ্চায়েতি রাজ স্ট্রাকচার ইমপ্লিমেন্টেড হয়েছিল সেটা কোন রাজ্যে ইমপ্লিমেন্ট হয়েছিল, দ্যাট ইজ প্রথম রাজ্য ছিল রাজস্থান, অথবা জিজ্ঞেস করা হবে কত সালে করা হয়েছিল, অথবা জিজ্ঞেস করতে পারে কোন ডিস্ট্রিক্টের ওপর প্রথম সেটা করা হয়েছিল। এই তিনটের মধ্যে থেকে কোনো না কোনো একটা কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। তাহলে এই পাইলট প্রজেক্টটা যখন এই স্ট্রাকচারটাকে যখন ইমপ্লিমেন্ট রাজস্থানে করা হলো, তখন এই পলিসি ইমপ্লিমেন্টের সাথে সাথে তার কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভস সেখান থেকে উঠে, সেই নেগেটিভস পয়েন্টগুলোকে এলিমিনেট করার জন্য ফার্দার পরবর্তীকালে আরেকটা কমিশনের এস্টাবলিশমেন্ট করা হয়, দ্যাট ইজ অশোক মেহতা কমিশন। এই অশোক মেহতা কমিশনের হেড ছিলেন অশোক মেহতা, এবং তিনি ওই পঞ্চায়েতি রাজ স্ট্রাকচার সম্পর্কে কিছু রেকমেন্ডেশন দেন। অ্যাকচুয়ালি এই যে কমিটি গঠন হয়েছিল, সেই কমিটি গঠন হয়েছিল জনতা গভর্নমেন্টের, এবং জনতা গভর্নমেন্ট 1977-এর পাওয়ারে আসে, এবং 1980-তে কিন্তু পুনরায় কংগ্রেস গভর্নমেন্ট আবার তার ক্ষমতা রিগেন করে এবং কংগ্রেস গভর্নমেন্ট আসে। তো এই জনতা গভর্নমেন্টের টাইমে 1977-এ যদি দেখি, তো অশোক মেহতার আন্ডারে যে কমিশন গঠন হয়, কমিটি গঠন হয়, সে কিছু রেকমেন্ডেশন দিয়েছিল। কি রেকমেন্ডেশন দিয়েছিল? তিনি এসে প্রিভিয়াস যে বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশন 3 টায়ার মডেল, সেই মডেলটাকে স্ক্র্যাপ করে দেন, এবং সেখানে তিনি 2 টায়ার মডেলকে রেকমেন্ড করেন। তিনি বলেন ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে জেলা পরিষদ, এবং তার নিচে ব্লক, এগুলো তিনি অমিট করে দেন, এবং বলেন যে তার নিচে আর একটাই থাকবে, দ্যাট ইজ মন্ডল পঞ্চায়েত। তাহলে প্রিভিয়াস মডেল কি ছিল? 3 টায়ার মডেল। ইনি সেটাকে স্ক্র্যাপ করে দিয়ে কি বলেন? 2 টায়ার মডেল এখানে এস্টাবলিশ করতে হবে। সেকেন্ড, তিনি আরেকটা জিনিস বললেন যে এই ডিস্ট্রিক্ট লেভেল রুরাল এরিয়াগুলোতে যদি আমরা প্রপারলি এই স্ট্রাকচারকে এস্টাবলিশ করতে যাই, তাহলে আমাদের একটা পার্টিকুলার জিনিস করতে হবে, দ্যাট ইজ পার্টিসিপেশন অফ পলিটিক্যাল পার্টিসকে কিন্তু এখানে ম্যান্ডেটরি করতে হবে। তবে গিয়ে সেই জায়গাগুলো কিন্তু পলিটিক্যাল পার্টির আন্ডারে রিঅর্গানাইজ হতে পারে, বা বলতে পারো দ্রুত রিঅর্গানাইজ হতে পারে। সেকেন্ড, তিনি আরেকটা জিনিস সুপারিশ করেন, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল পাওয়ার দিতে হবে। কি রকম ফাইন্যান্সিয়াল পাওয়ার? কেন্দ্র বা রাজ্য টাকা দিচ্ছে তা না, এই গ্রামগুলো বা এই পঞ্চায়েতগুলো বা এই ব্লকসগুলো যাতে নিজেরাই নিজেদের সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠতে পারে, তার জন্য ট্যাক্স কালেকশন করার অটোনমি তাদেরকে দিতে হবে, তারা ট্যাক্স কালেক্ট যাতে করতে পারে সেই অপরচুনিটি তাদের দিতে হবে। নেক্সট, আরেকটা জিনিস এই কমিটি রেকমেন্ড করে গেল, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় SC/ST রিজার্ভেশন থাকতে হবে। পরবর্তীকালে এই রেকমেন্ডেশনটা মেনেই যদি দেখো, তাহলে কিন্তু আমাদের 33% ওমেন রিজার্ভেশন কিন্তু এই পঞ্চায়েতে কিন্তু থাকছে। তাহলে এখান থেকে এসছে। তাহলে এটা গেল হচ্ছে অশোক মেহতা কমিটি। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো অশোক মেহতা কমিটি যেটা রেকমেন্ডেশন করে দিত, সেটা কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি থেকে একটু ডিফারেন্ট। এবার কংগ্রেস গভর্নমেন্ট আসার পর তোমাদের কি মনে হয়, এই যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন থাকবে? কখনোই থাকবে। কংগ্রেস গভর্নমেন্ট পুনরায় আসার পর আমরা যদি দেখি, তাহলে নতুন করে একটা কমিটির ফরমেশন করা হলো, দ্যাট ইজ GVK রাও কমিটি। GVK রাও এর আন্ডারে আবার নতুন করে একটা কমিটি তৈরি করা হলো, যাকে বলা হলো এই পঞ্চায়েত স্ট্রাকচার সম্পর্কে এবং তার আপলিফমেন্ট এবং ডেভেলপমেন্ট রিলেটেড কিছু রেকমেন্ডেশন দিতে। এবং তখন তিনি কিছু রেকমেন্ডেশন দিলেন। কি রেকমেন্ডেশন দিলেন? কংগ্রেস গভর্নমেন্ট আসার সাথে সাথে কি হয়েছে, পুনরায় কোন মডেল চলে আসবে? পুনরায় যদি দেখি 3 টায়ার মডেল কিন্তু আবার পুনরায় এখানে রিইমপ্লিমেন্ট করা হলো, আবার 3 টায়ার মডেল। এবার কি বলা হলো, কিছু কিছু জিনিস এখানে তিনি অ্যাডিশন করলেন। কি করলেন? বললেন যে যে আমাদের যে স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারের উপরে ছিল ডিস্ট্রিক্ট, তারপর ছিল হচ্ছে আমাদের ব্লকস, এবং তারপর ছিল আমাদের যদি দেখি তাহলে হচ্ছে ভিলেজেস। এবার বলা হলো এর মধ্যে ডিস্ট্রিক্ট হচ্ছে সব থেকে মোস্ট পাওয়ারফুল, এবং ফাইন্যান্সিয়ালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের দিক থেকে সব থেকে বেশি পাওয়ারফুল হবে, বলতে পারো যে অ্যাপেক্স হবে। এবং এই ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডমিনিস্ট্রেট হবে একটা অফিসারের দ্বারা, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার। ঠিক আছে? এবং তাকে তিনি বললেন এটাই হবে, ইনি হবেন হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ডিস্ট্রিক্ট। পরবর্তীকালে যদি দেখো এনার জায়গাতে কিন্তু ডিএম এর এস্টাবলিশমেন্ট হয়, এরপর জায়গায় কিন্তু ডিএম পোস্ট। আচ্ছা, আর কি বলেন ফার্দার? তিনি বলেন ডিসেন্ট্রালাইজেশন অফ ফাংশন। ডিসেন্ট্রালাইজেশন অফ ফাংশন মানে স্টেটকেও কিছু কিছু ক্ষমতা, যেমন আমরা বলেছিলাম ফেডারেল স্ট্রাকচার হওয়ার সময় কেন্দ্র সরকার তার নিজের ক্ষমতা কিছু স্টেট গভর্নমেন্টকে দিয়েছিল, তো তেমনি এবার বলা হলো যেহেতু স্টেটের নিচে এটা ডিসেন্ট্রালাইজ হচ্ছে, তো স্টেট গভর্নমেন্টকেও কি করতে হবে, তার কিছু ক্ষমতা এই লোকাল সেলফ গভর্নমেন্টকে দিতে হবে। যেমন এগ্রিকালচার, হেলথ, এডুকেশন, এই সমস্ত জিনিসগুলোকে লোকাল সেলফ গভর্নমেন্টের আন্ডারে কিন্তু যদি আনা যায়, তাহলে কিন্তু বেটার ডেভেলপমেন্ট আসা সম্ভব। এটা ছিল তার রেকমেন্ডেশন। আর তিনি কি রেকমেন্ডেশন দেন? আর তিনি যে রেকমেন্ডেশন দেন সেটা হচ্ছে ইলেকশন রিলেটেড রেকমেন্ডেশন। তিনি ইলেকশন রিলেটেড যদি দেখেন, তাহলে ইলেকশন রিলেটেড তিনি 5 ইয়ার্স তিনিও এটাকে সমর্থন করেন যে প্রতি 5 বছর অন্তর যদি দেখো, তাহলে রেগুলার ইন্টারভ্যালে কিন্তু ইলেকশন কন্ডাক্ট হওয়া উচিত।
দ্যাট ইজ দ্য মেজর রিকমেন্ডেশন অফ জিবিকে রাও কমিশন। জিবিকে রাও কমিশনে যদি দেখো প্রপারলি কিন্তু ইমপ্লিমেন্ট করা পসিবল হয়নি, কারণ এই মডেল এই 1985 এর যে জিবিকে রাও কমিটির রেকমেন্ডেশন ছিল, তারপরেই রাজীব গান্ধী সরকার আসার সাথে তিনি একটা নতুন কমিশন এস্টাবলিশমেন্ট করেন, দ্যাট ইজ এল.এম. সিংভির আন্ডারে একটা নতুন কমিটি গঠিত হয় 1986 এ, দ্যাট ইজ এল.এম. সিংভি কমিটি। এল.এম. সিংভি কমিটি এসে বেশ কিছু ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন দেয়, এবং আমার মতে যদি দেখো তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিটি, যার কমিটির জন্য কিন্তু আজকে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এস্টাবলিশ হওয়া সম্ভব হয়েছিল। কি কি তিনি বলেন? এক, 5 ইয়ার রেগুলার ইলেকশন, এটা যদি দেখো এটা তো সমস্ত প্রিভিয়াস যে কমিটিস গুলো তারা রেকমেন্ড করে এসছে। সেকেন্ড, ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট অফ লোকাল গভর্নমেন্ট, এটাও যদি দেখো বেশিরভাগ কমিটি রেকমেন্ড করে এসছে যে হ্যাঁ পঞ্চায়েত এবং লোকাল মিউনিসিপ্যালিটিস গুলোকে আমাদেরকে ফাইন্যান্সিয়ালি এম্পাওয়ার করতে হবে, ট্যাক্স কালেকশনের অপরচুনিটি দিতে হবে, এগুলো তো বলেই এসছে। সেকেন্ড কি বলা হলো? সেকেন্ড আরেকটা বলা হলো যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা এই বডিটা বললো, কি বললো? যে এই যে আমরা এতক্ষণ ধরে এতগুলো কমিশন বারবার আসছে এবং বারবার বিভিন্ন রকম রেকমেন্ডেশন দিচ্ছে, এটা বাস্তবায়িত করা সম্ভব কেন হচ্ছে না? কারণ এই যে রেকমেন্ডেশনটা আছে সেই রেকমেন্ডেশন কোথাও লিখিত আকারে নাই। তো তিনি যেটা রেকমেন্ড করলেন যে তার এই রেকমেন্ডেশনটা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল বিল আকারে ইন্ট্রোডিউস করা হোক এবং সেটাকে কনস্টিটিউশনে জায়গা দেওয়া হোক। তার মানে কি, এতদিন পর্যন্ত যেটা কমিশনের পেপারে ছিল এবার সেটাকে কনস্টিটিউশনের জায়গা দেওয়ার কথা তিনি বললেন, যে তখনই এই লোকাল সেলফ গভর্নমেন্ট পাওয়ার পাবে বা এম্পাওয়ার হবে যখন তার স্ট্রাকচার এবং অর্গানাইজেশনের প্রপার ডিটেলস কিন্তু কনস্টিটিউশনে মেনশন থাকবে। এবং তিনি এটাই রেকমেন্ডেশন করে গেলেন যে রিঅর্গানাইজেশন অফ ভিলেজ করতে গেলে সব থেকে ফার্স্টে আমাদের এই পঞ্চায়েতি স্ট্রাকচারকে কনস্টিটিউশনে জায়গা দিতে হবে। এবং আরেকটা জিনিস তিনি বললেন যে শুধুমাত্র প্রবলেম সলভিং এর জন্য অ্যাডমিনিস্ট্রেশন স্টেট এস্টাবলিশ করলে হবে না, সেখানে লোকাল লেভেলে জুডিশিয়াল বডিজকেও এস্টাবলিশ করতে হবে টু হ্যান্ডেল লোকাল ডিসপিউটস। তাহলে এই সমস্ত রেকমেন্ডেশন গুলো যদি দেখো তাহলে এল.এম. সিংভির আন্ডারে দেওয়া হলো। তো এটা তোমাদের কোশ্চেন আসে যে কনস্টিটিউশনাল রেকগনিশন অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কোন কমিটির আন্ডারে আনা হয়েছিল? দ্যাট ইজ এল.এম. সিংভি কমিটি। তাহলে জানবে এল.এম. সিংভি কমিটির রেকমেন্ডেশন যদি বাস্তবায়িত না হতো তাহলে কিন্তু পঞ্চায়েতি রাজ স্ট্রাকচার প্রপারলি ইমপ্লিমেন্ট করা পসিবল হতো। তো এটা কিন্তু তোমাদের আগামী দিনে কোশ্চেন আসতে পারে এবং খুবই ইম্পর্টেন্ট। তো এল.এম. সিংভির যে রেকমেন্ডেশন যে এটাকে কনস্টিটিউশনালাইজ করো, সেই রেকমেন্ডেশন কিন্তু মানা হয়। এবং সরকার কি করে? সরকার এই এল.এম. সিংভি কমিটির সমস্ত রেকমেন্ডেশন গুলোকে একটা জায়গায় লিখে এবং সেটাকে বিল আকারে পার্লামেন্টে পেশ করা হয়। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ট্রোডাকশন অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বিল, দ্যাট ইজ 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যেটা লোকসভায় 1989 পাবলিশ করা হয়। তাহলে এটা কিন্তু তোমাদের আসবে লোকাল সেলফ গভর্নমেন্ট প্রথমবার, লোকাল সেলফ গভর্নমেন্ট রিলেটেড বিল প্রথমবার কত সালে পাবলিশ করা হয় পার্লামেন্টে? দ্যাট ইজ 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1989। কিন্তু এই বিলটার সাথে একটা জিনিস হয়, সেটা কি, যে এই বিলটা লোকসভায় তো পাস হয়ে যায় কিন্তু এই বিলটা রাজ্যসভায় পাস হয় না। কেন? কেন কি বহু রাজ্য এই লোকাল সেলফ গভর্নমেন্টের স্ট্রাকচারকে কিন্তু ইনিশিয়াল কন্ডিশনে মেনে নিতে চায়। কেন কি, তুমি ভাবো না, রাজ্যকে তার পাওয়ারের কিছু অংশ কিন্তু ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তার ভেতর থেকে লোকাল একটা গভর্নমেন্ট তৈরি হবে যে নিজে ট্যাক্স কালেকশন করবে। তাহলে এখানে মানুষ যদি দেখো এই জিনিসটাকে প্রথমে ইনিশিয়ালি কিন্তু অপোজ করে। সেই জন্য লোকসভার ক্ষেত্রে যেহেতু কেন্দ্র সরকার এই বিলটা ইন্ট্রোডিউস করে, লোকসভায় এটা পাস হয়ে যায় কিন্তু রাজ্যসভায় কিন্তু এই বিলটা পাস হয় না, সেই জন্য এই বিলটা কিন্তু স্ক্র্যাপ হয়। পরবর্তীকালে এই বিলটা রিলেটেড আরো দুটো কমিটি আছে, দ্যাট ইজ থুঙ্গান কমিটি 1988 এন্ড গাডগিল কমিটি 1988। সিমিলার টাইপ অফ রেকমেন্ডেশন তারা দিয়েছিল কিন্তু সেরকম কিছু চেঞ্জেস সাথে করা হয়নি। পরবর্তীকালে এই বিলটাকে, যেটা 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা স্ক্র্যাপ হয়ে গেছিল, যেটা রিজেক্টেড হয়ে গেছিল, সেই বিলটাকে পুনরায় জীবনদান দেওয়া হয়। এবং পুনরায় জীবনদান দেওয়া হয় কার সময়? সেটা দেওয়া হয় পি.ভি. নরসিমহা রাওয়ের টাইমে। 1991 পুনরায় এই জিনিসটাকে মডিফাই করা হয় এবং মডিফাই করে দুটো বিলে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, রুরাল এরিয়ার জন্য একটা বিল অ্যান্ড আরবান এরিয়ার জন্য একটা বিল, অ্যান্ড দেয়ার ইজ এ ইন্ট্রোডাকশন অফ টু বিল। তাহলে প্রথমবার 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের টাইমে একটাই বিল কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু এবার 1991 পি.ভি. নরসিমহা রাওয়ের টাইমে কিন্তু দুটো বিল ইন্ট্রোডিউস করা হলো, একটা হচ্ছে রুরাল লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য, একটা হচ্ছে আরবান লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য, and that is the introduction of 73rd and 74th constitutional amendment bill। এই দুটোকে বিলটাকে ইন্ট্রোডিউস করা হলো। বিলটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হলো এবং আলোচনা হওয়ার পর আমরা যদি দেখি 1992 এই বিলটা কিন্তু বোথ লোকসভা অ্যান্ড রাজ্যসভা দুটো থেকে কিন্তু পাস হয়ে গেল। দুটো থেকে পাস হওয়ার পর সেটাকে প্রেসিডেন্টের সিগনেচার যখনই তার উপর পেয়ে গেল বা প্রেসিডেন্ট অ্যাসেন্ট পেয়ে যাওয়ার সাথে সাথে দ্যাট বিল বিকেম অ্যাক্ট। এবং যখনই সেটা অ্যাক্ট হলো তখনই আমাদের কি হলো,
তখনই আমাদের কনস্টিটিউশনে পরিবর্তন হলো। কেন? 70th and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে এবার কি হলো, আমাদের যে পঞ্চায়েতি রাজ স্ট্রাকচার বা লোকাল সেলফ গভর্নমেন্টের স্ট্রাকচার, এটা কিন্তু কনস্টিটিউশনে জায়গা পেয়ে গেল এবং কনস্টিটিউশনের যে জায়গাটা এতদিন ফাঁকা ছিল সেটা কিন্তু এখন ফিল আপ হলো। এবং এই জিনিসটাকে কবে ফোর্স অ্যাক্টে আনা হলো, কবে ফোর্সে আনা হলো, দ্যাট ইজ কেম ইনটু ফোর্স ইন 1993। 1993 কিন্তু একে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হলো। এটাও কিন্তু তোমাদের বারবার প্রশ্ন আসবে যে কত সালে হচ্ছে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট বিলকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, দ্যাট ইজ 70th and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। 1991 কবে সেটা পাস হয়, 1992 কবে সেটা এনফোর্স করা হয়, 1993। এই তিনটে সাল কিন্তু মনে রাখবে, কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল, কবে পাস হয়েছিল, কবে সেটা অ্যাক্টে কবে সেটা ইমপ্লিমেন্ট হয়, দ্যাট ইজ 1993। এবারে এই স্ট্রাকচারটা যখন ইমপ্লিমেন্ট হয়ে গেল বা কনস্টিটিউশনের জায়গা পেল, তখন আমরা দেখলাম ভারতবর্ষের ফাইনাল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট তাহলে কি দাঁড়ালো, কেন্দ্র সরকার রুলড বাই এমপি অ্যান্ড মিনিস্টার্স, তার আন্ডারে মাল্টিপল স্টেট, 28টা স্টেট, 8টা ইউটি, রুলড বাই এমএলএ অ্যান্ড এমপি। এবার প্রত্যেকটা স্টেটের আন্ডারে যদি দেখি, দেয়ার আর মাল্টিপল ডিস্ট্রিক্ট, কিছু ডিস্ট্রিক্ট আছে রুরাল ডিস্ট্রিক্ট, কিছু ডিস্ট্রিক্ট আছে আরবান ডিস্ট্রিক্ট। রুরাল ডিস্ট্রিক্ট গুলোতে সর্বোচ্চ বডি জেলা স্তরে যেটা করা হলো, দ্যাট ইজ জেলা পরিষদ। একটা জেলা পরিষদ যদি দেখো তৈরি হলো মাল্টিপল ব্লকস নিয়ে, প্রত্যেকটা ব্লকস তৈরি হলো ভিলেজেস নিয়ে। তাহলে কি হলো, রুরাল এরিয়ায় কি দাঁড়ালো, রুরাল এরিয়ায় দাঁড়ালো জেলা পরিষদ, তার নিচে দাঁড়ালো ব্লক বা তহসিল, যেখানে তৈরি হলো পঞ্চায়েত সমিতি, তার নিচে তৈরি হলো ভিলেজ, দ্যাট ইজ গ্রাম পঞ্চায়েত। এবার তাহলে আরবান এরিয়ায় কি হলো, আরবান এরিয়ায় যদি দেখো, আরবান এরিয়ায় কি হলো, আরবান এরিয়ায় হলো জেলা পরিষদ, জেলা পরিষদের আনতে 3টি ডিভিশন হলো। তাহলে এখানে যেটা তহসিল বা ব্লক ছিল পঞ্চায়েত সমিতি, সেখানে কি এলো, নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত কাকে কনসিডার করা হলো, এমন সমস্ত এরিয়া যেটা রুরাল এবং আরবানের মাঝামাঝি কন্ডিশন আছে বা মফস্বল যেটাকে আমরা বলে থাকি, যেটা গ্রাম থেকে শহরে কনভার্ট হচ্ছে বা ট্রানজিশন জোন অফ সিটিজ অ্যান্ড ভিলেজেস এর মাঝখানে আছে, সেই সমস্ত জোনে আমরা যে কমিশনটা পেলাম, যে বডিটা পেলাম, দ্যাট ইজ হচ্ছে নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত হেড কার দ্বারা হয়, হেডেড বাই চেয়ারম্যান। সেকেন্ড পেলাম যে সমস্ত জায়গাগুলো আরবানাইজড হয়ে গেছে কিন্তু খুবই বিশাল শহর হয়েছে তা নয়, ভালোই আরবানাইজ হয়ে গেছে, শহরীকরণ তার হয়ে গেছে, দ্যাট ইজ কনসিডার এজ মিউনিসিপ্যালিটিস। মিউনিসিপ্যালিটিও হেডেড বাই চেয়ারম্যান। আর আরেকটা, যে সমস্ত এরিয়া লার্জলি ডেভেলপ হয়ে গেছে, বিশাল হিউজ পপুলেশনকে ক্যাটার করছে এবং মাল্টিপল মিউনিসিপাল কর্পোরেশন তার আন্ডারে অপারেট করছে, মিউনিসিপ্যালিটিস অপারেট করছে, দ্যাট ইজ কনসিডার এজ মিউনিসিপাল কর্পোরেশন। এবং এই মিউনিসিপাল কর্পোরেশন কার আন্ডারে অপারেটর হচ্ছে, দ্যাট ইজ মেয়র, যেমন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। এবার এই প্রত্যেকটা নগর পঞ্চায়েত আবার ফার্দার ডিভাইডেড কি আছে, ফার্দার ডিভাইড আছে ওয়ার্ডস, এবং সেই ওয়ার্ডকে হেড করে কাউন্সিলর। তাহলে এইভাবে যদি দেখো আমাদের স্ট্রাকচার কিন্তু জেনারেট হয়ে গেল। তাহলে আমাদের কি পেলাম, এতদিন পর্যন্ত আমাদের ছিল এইটুকু, দ্যাট ইজ ইউনিয়ন গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট। 1991 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের পর এই তিনটে স্ট্রাকচার অ্যাডিশন হয়ে গেল। কি কি অ্যাডিশন হলো, জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট লেভেলে, ব্লক লেভেলে তহসিল বা পঞ্চায়েত সমিতি, অ্যান্ড ভিলেজ লেভেলে গ্রাম পঞ্চায়েত। অ্যান্ড শহরাঞ্চলে কি হলো, শহরাঞ্চলে হলো জেলা পরিষদ, তার নিচে নগর পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি অথবা মিউনিসিপাল কর্পোরেশন, এবং তার নিচে যে এলো ওয়ার্ডস। তাহলে এই যে স্ট্রাকচারটা পেলাম, দ্যাট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। তাহলে আজকে আমরা ডেসক্রাইব করলাম কি, আজকে আমরা ডেসক্রাইব করা শুরু করেছিলাম আমাদের একদম ইনিশিয়াল ফেজ থেকে, যে আমাদের ভারতবর্ষের স্ট্রাকচার, কেন আমাদের লোকাল সেলফ গভর্নমেন্টের দরকার পড়েছিল। তারপর আমরা দেখলাম যে একদম ব্রিটিশ পিরিয়ড থেকে কি কিভাবে ধীরে ধীরে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্টের কনসেপ্ট এসেছে। তারপর আমরা পড়লাম আমাদের জার্নি, কারা কারা কোন কোন কমিটিস ধীরে ধীরে রেকমেন্ডেশন দিয়ে এসছে, প্রত্যেকটা রেকমেন্ডেশন কিভাবে আমরা মার্চ করে একটা বিল প্রিপেয়ার করলাম, সেই বিলটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম। প্রথম আমাদের ট্রাই বা প্রথম ইন্ট্রোডাকশন আমাদের ফেল হয়ে যায়, 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। পরবর্তীকালে পুনরায় সেটাকে 1991 ইন্ট্রোডিউস করা হয় এবং সেটাকে পাস করানো হয় এবং সেটাকে ইন্ট্রোডিউস করানো হয়। যখনই সেটা ইন্ট্রোডিউস করানো হয়ে গেল, তখনই কিন্তু আমাদের কনস্টিটিউশনে এই স্ট্রাকচারটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল এবং আমরা প্রপার একটা লোকাল সেলফ গভর্নমেন্ট পেলাম। তাহলে এই আমাদের লোকাল লেভেলের সমস্ত প্রবলেম দেখার জন্য কারা রেসপন্সিবল, দ্যাট 3 লেয়ার স্ট্রাকচার ইজ রেসপন্সিবল। অ্যান্ড এই জন্য এটাকে আমরা বলি লোকাল সেলফ গভর্নমেন্ট। তাহলে আজকে আমরা যেটুকু পড়লাম সেটুকু হচ্ছে এই লোকাল সেলফ গভর্নমেন্টের অরিজিনেশন। নেক্সট ক্লাসে যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির স্ট্রাকচার এবং তার ডেফিনিশন দেওয়া আছে,
কি কি পয়েন্ট সেখানে অ্যাডিশন করা হয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা ডিফারেন্টলি আলাদা আলাদাভাবে পড়বো। একদিন আমরা চেষ্টা করবো রুরাল এরিয়াকে পড়ার, আরেকদিন আমরা আরবান এরিয়াসকে পড়ার চেষ্টা করব, এবং আর দুটো ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা পঞ্চায়েতের এই স্ট্রাকচারটা কমপ্লিট করবো। তাহলে আজকে আমাদের এইটুকুই ক্লাসেস থাকছে। তো আজকে এন্ড করার আগে ছোট্ট করে আমাদের বলে দিই, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস আমাদের যদি দেখো, আমাদের কিন্তু পঞ্চায়েতের একটা ব্যাচ স্টার্ট হতে চলেছে আগস্ট মাস থেকে। তোমরা যদি নিজেদেরকে এনরোল করাতে চাও তাহলে এই নাম্বারে রেজিস্টার করতে পারো 9474586660 নাম্বারে, অথবা 9933586670 নাম্বারে। এবং এছাড়াও যে কোনো রকম কম্পিটিটিভ ফিল্ডের কোয়ারিজের জন্য তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে কল করতে পারো। এছাড়াও আমরা আশা করব তোমরা আমাদের ইউটিউবের চ্যানেলে যাও, চ্যানেলের ক্লাসেসগুলো ভিজিট করো, সেখানে আমাদের মাল্টিপল ক্লাসেস আছে, এবং তোমরা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও আমাদের ক্লাসেস তোমাদের কেমন লাগছে। তো চলো আজকের জন্য এতটাই। নেক্সট দেখা হবে আবার পরের সেশন অফ পঞ্চায়েত নিয়ে, পঞ্চায়েতের ক্লাস 2 নিয়ে। তো আজকে আমাদের ক্লাসেস এখানেই থাকছে। থ্যাংক ইউ।